২০০৯ সাল দেশজুড়ে বিদ্যুতের তীব্র সংকট। ঘন ঘন লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে শহর থেকে গ্রাম। বিদ্যুৎ সংকট সমাধানে তখন সরকারের সামনে ছিল একটি জরুরি প্রশ্ন: দ্রুত বিদ্যুৎ আসবে কিভাবে? উত্তর এলো কুইক রেন্টাল। উদ্দেশ্য ছিল দ্রুত বিদ্যুৎ উৎপাদন, কিন্তু সেই দ্রুততার আড়ালেই তৈরি হলো এমন এক ব্যবস্থা যার আর্থিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হয়েছে রাষ্ট্রকে। আর সেই গল্পের শুরু একটি বিশেষ আইন দিয়ে। ২০১০ সালে করা হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। আইনটির লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন। কিন্তু বিতর্ক তৈরি হয় এই দুটি ধারাকে ঘিরে: ৬-২ এবং ৯ নম্বর ধারা। আইনের ৬-২ ধারায় উন্মুক্ত দরপত্রের বদলে সীমিত সংখ্যক প্রতিষ্ঠান কিংবা একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে প্রকল্প এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। আর ৯ নম্বর ধারায় আইনের অধীনে নেওয়া সিদ্ধান্ত ও কার্যক্রম আদালতে প্রশ্ন তোলার সুযোগ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে হাইকোর্ট এই দুই ধারাকে অবৈধ ঘোষণা করে। অর্থাৎ একদিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, অন্যদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের দরজা বন্ধ। যে ব্যবস্থা বলা হয়েছিল জরুরি সময়ের জন্য, সেটি বছরের পর বছর বহাল থাকলো। বারবার মেয়াদ বাড়তে বাড়তে আইনটি কার্যত প্রায় ১৫ বছর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ চুক্তির ভিত্তি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বরে আইনটি বাতিল করা হয়। আর এই সময় দ্রুত বাড়তে থাকে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা। সামিট, ইউনাইটেড, ওরিয়ন, ডরিন, দেশ এনার্জি সহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান পায় বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি। জাতীয় পর্যালোচনা কমিটির ২০২৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের চুক্তি ও নীতিগত ব্যবস্থার ফলে বিদ্যুৎ খাতে রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক স্বার্থ এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। একই প্রতিবেদনে সামিট গ্রুপকে বিদ্যুৎ খাতের একটি অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্ন হলো, এই ব্যবস্থায় ঝুঁকিটা কে নিল? বেসরকারি উদ্যোক্তা নাকি রাষ্ট্র? কারণ বিদ্যুৎ কেন্দ্র বসানোর বিনিয়োগ বেসরকারি হলেও চুক্তির বিভিন্ন শর্তে রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অর্থ পরিশোধের দায় নিতে হয়েছে। আর এখানেই সামনে আসে আরও বড় একটি শব্দ: ক্যাপাসিটি চার্জ। ধরুন আপনার পরিবারে ৫ জন মানুষ, কিন্তু আপনি প্রতিদিন ১০ জনের রান্না করছেন। ৫ জনের খাবার কেউ খেলো না, তবুও সেই খাবারের খরচ আপনাকেই দিতে হলো। বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি পেমেন্টের যুক্তিটাও অনেকটা এমন। বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সক্ষমতার জন্য অর্থ দিতে হয়। আর এখানেই তৈরি হয় পরের অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন: বিদ্যুৎ উৎপাদন না করেও যদি টাকা পাওয়া যায়, তাহলে বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রয়োজনটাই বা কতটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বাংলাদেশের বিদ্যুৎ খাতের আরেক ভয়াবহ বাস্তবতা: অতিরিক্ত সক্ষমতা। আর সেই অতিরিক্ত সক্ষমতার মূল্য কে দিয়েছে? বাংলাদেশের মানুষ। কুইক রেন্টাল শুধু বিদ্যুৎ সংকটের গল্প নয়, এটি এমন এক চুক্তিভিত্তিক অর্থনীতির গল্প যেখানে আজকের জরুরি সিদ্ধান্ত পরিণত হয়েছে আগামী দিনের দীর্ঘমেয়াদী দায়ে। আর সেই দায়ের সবচেয়ে বড় নাম: ক্যাপাসিটি চার্জ।